নমস্কার, আমি তাবাসসুম। অনেকগুলো দিন পরে আবার কবিতার ভিডিওতে ফেরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে আমাদের জীবনের এমন কিছু সময় আসে, এমন কিছু পর্যায় আসে, যে সময়গুলোতে ঠিক জীবনকে একটা বিরতি দিতে হয়। নিজের কাজ থেকে তো আমরা বিরতি নিতে পারি না, কিন্তু সাময়িকভাবে ভিডিও করা, প্রেজেন্টেশন, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট, এইগুলো ঠিক করে ওঠার সময়টা পাওয়া যায় না যদি না সব কিছু জীবনে খুব স্মুথ চলে। খুব সহজভাবে সব কিছু এই কটা মাসে, এই কটা দিনে চলছিল না, এবং বেশ খানিকটা জীবনের একটা অন্য পর্যায়ে এসে বেশ খানিকটা বেশি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য সেভাবে আর ভিডিও আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাননি, শুধু অডিও পেয়েছেন। তো ভাবলাম যে এই যে দিনটা, মানে বিশ্ব কবিতা দিবস, আমাদের মতো যেসব কবিতা প্রেমী মানুষরা, যারা কবিতাকে নিয়ে পথ চলে নিত্যদিন, যারা কবিতাকে আঁকড়ে বেঁচে আছে, যারা কবিতার থেকে প্রতিদিন কিছু না কিছু অনুপ্রেরণা পেয়ে থাকে, যারা কবিতা থেকে জীবনের আদর্শকে বদলায়, সেই সমস্ত মানুষদের জন্য বিশ্ব কবিতা দিবস একটা উদযাপনের দিন, আলাদা করে কবিতাকে ভালোবাসার দিন। তো বিশ্ব কবিতা দিবসে একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য, তোমাদের জন্য, সকলের জন্য। খুব যে এখনো পরিস্থিতি স্বাভাবিক আছে, বা খুব যে আমি এখনো সময় করে কবিতার ভিডিও করতে পারবো তা নয়, কিন্তু এই দিনটাতে যদি না একটা করতে পারি তাহলে একটা আক্ষেপ থেকে যাবে, কারণ আবার তো একটা বছর পরে কবিতা দিবস আসবে, আর গত বছর আমি সেভাবে কোনো ভিডিও করতেও পারিনি। তো লাস্ট যে ভিডিওটা বিশ্ব কবিতা দিবসে করেছিলাম, যে কবিতা কিভাবে মুখস্থ করব, বহু মানুষ উপকৃত হয়েছেন, বহু মানুষ সাড়া দিয়েছেন, বহু মানুষের ভালো লেগেছে ভিডিওটি, এবং প্রচুর রেসপন্স পেয়েছি। এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমাদের জীবনের সাথে কবিতা কতখানি জড়িয়ে আছে। আমরা আমাদের জীবনের প্রতিদিনের চলার পথে কবিতা থেকে কি পাই? কবিতা কি সত্যি আমাদের অনুপ্রাণিত করে? কবিতা পড়লে কোথাও কি চিন্তা ভাবনা, কোথাও কি নিজের সিদ্ধান্তগুলো, বা কোথাও কি কবিতা আমাদেরকে সঠিক পথ দেখায়? সেই নিয়ে আজকের এই পর্বের আলোচনা। কবিতা, আমায় তুমি কতখানি অনুপ্রাণিত করেছো আমার জীবনে। কবিতা যেমন আমাদেরকে ভালো কথা বলতে শেখায়, তেমন আরও একটি বিষয় আমাদের শেখায়, কবিতা নয়, সেটা হলো আবৃত্তি। যখন আমরা আবৃত্তি শিখি, সেটা হলো উচ্চারণ। আমরা যেরকম পরিবেশে বড় হই, একটি বাচ্চা যেমন পরিবেশে বড় হয়, সে যা শুনে বড় হচ্ছে সেটাই কিন্তু তার কান গ্রহণ করছে, এবং সে যা বলছে তারই ফলস্বরূপ সেটা আসছে। তো যা শুনছি সেটা সঠিক হওয়া উচিত। সঠিক শুনলে তবেই আমরা সঠিক বলতে পারি, এবং ভালো শোনাটা খুব দরকার। তাহলে যদি আমরা আবৃত্তি শিখি, যেখানেই শিখি না কেন, সে যে কোনো শিক্ষক শিক্ষিকার কাছে শিখি না কেন, অবশ্যই সঠিকটা যেন শিখতে পারি, এটা খেয়াল রাখতে হবে। এবং তাহলে আমরা বুঝবো আমাদের বলা, আমাদের কথা বলার মধ্যে কত পার্থক্য এসেছে। এখন উচ্চারণ খারাপ করলে কি কথা বলা যায় না? অবশ্যই বলা যায়। কমিউনিকেশনের জন্য এত কিছু মানতে হয় না, কিন্তু ভালো কথাটা খুব ইম্পর্টেন্ট। যেটা আমরা ভালো উচ্চারণ করছি সেটা 2 মিনিট শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু যেখানে নানা রকম উচ্চারণের সমস্যা হয় সেটা আমাদের কানে লাগে। তো এই ভালো লাগাটাকে ধরে রাখতে গেলে ভালো উচ্চারণটাকেও ধরে রাখতে হবে। তাই কবিতা পড়লে যেমন ভালো শব্দ আমরা শিখি, তেমন আবৃত্তি শিখলে আমরা ভালো উচ্চারণও করতে পারি। সেটা যে কোনো ভাষাতেই হতে পারে, ইংরেজি হোক, হিন্দি হোক, বাংলা হোক, যে ভাষাতেই আমরা কবিতা, পোয়েট্রি যাই কিছু করি না কেন, সেটা কিন্তু ভালো উচ্চারণটা হওয়া দরকার।
আমরা অনেক সময় অনেক ভুল উচ্চারণ সারা দিনের চলার পথে করে থাকি। আমরা বলি যে 1:30 বাজে, 1:30 বলে তো কোনো কথা হয় না, কথাটা 1:30। ধরা যাক আমি খুব ভালো লিখি, আমি লিখি না কিন্তু আমি খুব ভালো লিখি, এটা ধরতে বলছি। এখন আমার লেখার গভীরতা ভীষণ ভালো, আমি সেখানে ভীষণ ভালো কিছু শব্দ চয়ন করি এবং আমি লিখতে খুব ভালোবাসি এবং আমি চাই আমার লেখাটা অনেক মানুষের কাছে পৌঁছে যাক। কিন্তু যখন আমি সেটা বলছি, আমার উচ্চারণে কিছু ত্রুটি হওয়ার জন্য সেটা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। যাকে আমি শোনাচ্ছি বা যাকে আমি বলছি তার হয়তো ভালো লাগছে না। কিন্তু যখন সেই লেখাটাই একজন বাচিক শিল্পী, একজন আবৃত্তিকার পড়ছেন বা বলছেন, তখন সেটা বহু মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সেই লেখাটির গ্রহণযোগ্যতার অন্য একটা মাত্রা পাচ্ছে। এখন এটাই হলো ব্যাপার, যে আমি যদি খুব ভালো লিখতে পারি, তাহলে যদি আমি চাই আমার লেখাটা আমিই পড়বো, তার জন্য ভালো উচ্চারণ করাটাও ভীষণ দরকার। তো উচ্চারণ আমাদের দ্বিতীয় একটি অনুপ্রেরণা কবিতার থেকে। কবিতা আমাদেরকে ভালো উচ্চারণ করতে শেখায়, ভালো কথা বলতে শেখানোর সাথে সাথে ভালো শব্দ চয়নের সাথে সাথে ভালো উচ্চারণটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাই উচ্চারণটা সঠিক পথে যাচ্ছি কিনা এটা আমাদের জানতে হবে। আমরা প্রতিদিনের কাজে এমন অনেক ভুল উচ্চারণ করি, হয়তো আমিও করি সেটা, এবং আমি আবারও কখনো হয়তো আজ থেকে আরও 1-2 বছর পরে গিয়ে হয়তো সেটাও শিখে যাব, যেটা আমি ভুল বলছিলাম এখন হয়তো মনে পড়ছে না। তো এরকম আমাদের প্রত্যেকের না জীবনে চলার পথে এমন অনেক ভুল উচ্চারণ চলতে থাকে। আমরা আস্তে আস্তে নিজেদেরকে শুধরে নিই, আমরা সঠিকটা করি, আমরা আরও শিখি। শেখার শেষ নেই, জানার শেষ নেই। তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কবিতা চয়ন। একটি ছোট বাচ্চা যখন আবৃত্তির স্কুলে যাচ্ছে, একদম প্রথমে সে যখন 3 বছর বা 3.5 বছর বয়সে তাকে তার মা বাবা একটি আবৃত্তি স্কুলে ভর্তি করছে, তার সাথে সে আরও অনেক কিছু শিখছে, কিন্তু আঁকা, নাচ, গান, ক্যারাটে, খেলা। তো এই সব কিছুর মধ্যে তাকে প্রথম যে কবিতার স্কুলে দেওয়া হচ্ছে, হয়তো আমি ধরে নিলাম যে তাকে এরকম একটি কবিতা করানো হলো, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। 3 বছরের বাচ্চা কিন্তু পড়া খেলা কি ব্যাপারটা সে কিন্তু জানে না, তার কাছে সবটাই খেলা। তো তার কাছে এইরকম কবিতা চয়ন না করে তাকে যদি এই কবিতাগুলো করানো হয়, বিশেষ করে সুকুমার রায়, যোগেন্দ্রনাথ সরকার, এনাদের কবিতা যদি তাকে ইন্ট্রোডিউস করানো হয়, তাহলে বাচ্চার আকর্ষণটা অনেক বাড়বে কবিতার প্রতি। তাই কবিতা চয়ন খুব ভাইটাল একটা বিষয়, যখন একটি বাচ্চাকে আমরা প্রাথমিক পর্যায়ে কবিতা শেখাতে, আবৃত্তি শেখাতে নিয়ে যাচ্ছি। এখন আমি যদি বলি খিচুড়ি কবিতাটি সুকুমার রায় তো আমাদের জন্য এমন অনেক কবিতা লিখে গেছেন যেগুলোর প্রত্যেকটিরই অর্থ আমরা বড় হয়ে একরকম পেয়েছি, ছোটবেলায় একরকম পড়েছি। তো এই খিচুড়ি কবিতাটার মধ্যে অদ্ভুতভাবে, যদি কারোর কাছে অথেন্টিক আবোল তাবোলটা থাকে, নতুন যে ভার্সনগুলো হচ্ছে তার মধ্যে অনেক কিছুই নেই, অনেক ভুল আছে, অনেক মিস্টেক আছে, কিন্তু অথেন্টিক আবোল তাবোল যদি কারোর কাছে থেকে থাকে বা সুকুমার রায় রচনা সমগ্র থেকে থাকে, তাহলে তারা অবশ্যই দেখবেন আবোল তাবোলে খিচুড়ি কবিতাটার আশপাশে বেশ কিছু ছবি দেওয়া আছে, হাতিমি, বকচ্ছপ। তো এই যে কম্বাইন করা পশুগুলো, বক আর কচ্ছপ, বকচ্ছপ একটা অদ্ভুত পশু, হাতি আর হাতিমি একটা অদ্ভুত পশু। তো এরকম যে ওখানে ব্যবহার করা হয়েছে, কুমির, গরু, সজারু, হাঁসজারু, সব কিছু মিলিয়ে এটা কিন্তু একটা বাচ্চাকে অনেকখানি আকর্ষণ করবে ওই কবিতাটি থেকে। তাই প্রাথমিক কবিতা চয়নে একেবারে পশু পাখি এদের নিয়ে যদি কবিতা বাচ্চাদেরকে দেওয়া হয়, তাহলে বাচ্চাদের ভীষণ ভালো লাগা একটা তৈরি হয়। না হলে কিন্তু
অন্য কোনো রকম কবিতা দিলে তার কিন্তু মনে হবে যে এই কবিতাটা আমার ভালো লাগছে না, অর্থাৎ সে তার মনোভাব, সে তার মস্তিষ্কের সঙ্গে ওটা মেলাতে পারছে না, তখনই তার মনে হবে আমি এই জায়গা থেকে শিফট করে অন্য জায়গায় যাই, এবং সেটা একইভাবে অভিভাবকদেরও সেটা মনে হবে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কবিতা কোথাও গিয়ে আমাদের অনুপ্রাণিত করবে তখনই যখন আমরা একদম রুট থেকে, একদম গোড়া থেকে কবিতার স্টেপগুলো ঠিকভাবে নিজেদের জীবনের সঙ্গে অ্যাডপ্ট করতে পারবো। কবিতা আমাদেরকে বিভিন্নভাবে জীবনে প্রভাব ফেলে বা অনুপ্রাণিত করে। এর মধ্যে যখন যে কিশলয় যারা, মানে মোটামুটি একদম ছোট নয়, আর একটু বড় হয়েছে, ঠিক 10 বছরের পরে যে সময়টা, সেই সময়টায় ওদের যদি একটু বুঝিয়ে দেওয়া হয় যে জীবনের নানা রকম তো অকেশনস আসে আমাদের, সারা বছর ধরেই নানা রকম বিভিন্ন কিছু আসে, পুজো, দীপাবলি, স্বাধীনতা দিবস, বড়দিন, বাংলা নববর্ষ, তো প্রত্যেকটার না আলাদা আলাদা পর্যায়ে কবিতা হয়। এবং এগুলো যদি ওদেরকে একটু একটু করে শেখানো যায় যে এই পর্যায়ে বা এই সময় না এই কবিতাটা করা যেতে পারে। বা আমি এমন অনেক জায়গায় দেখেছি, অনেকের খুব শুভ অনুষ্ঠানে, বিবাহে, বিবাহ বাসরে, জন্মদিনে, বা কারোর অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে, বা বিবাহ বার্ষিকী হচ্ছে, এমন অনেক সুন্দর সুন্দর কবিতা পাঠ হয়েছে বা আবৃত্তি হয়েছে। এবং যদি এটা বুঝিয়ে দেওয়া যায় যে আমাদের জীবনের নানা রকম পর্যায়ের সাথে কবিতা জড়িয়ে আছে, তাহলে কিন্তু ওদের ক্ষেত্রেও রিলেট করতে অনেক সুবিধা হয় যে হ্যাঁ, এই সময়টার জন্য তো আমি একটা কবিতা বলতে পারি, বা আজকে তো এই অকেশন, তাহলে তো আমি এই সময় একটা কবিতা আবৃত্তি করতে পারি, তাহলে সেটার গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা কিন্তু প্রত্যেকেই সেটা চাই যে আমি যেটা বলছি বা আমি যেটা করছি তার যেন একটা সুপরিকাঠামোতে একটা গ্রহণযোগ্যতা পায়, একটা সুন্দর গ্রহণযোগ্যতা পায়। সেটা যেন মানে এমনি হয়ে গেল বা এমনি করলাম, তার কোনো গুরুত্ব, এই মানে গ্রহণযোগ্যতাকে যদি খুব স্বাভাবিক ভাষায় বলি, গুরুত্ব। তো আমি যদি একটা সঠিক দিনে সঠিক কবিতা আবৃত্তি করতে পারি, তার গুরুত্ব অবশ্যই সেখানে অনেকটা বেশি হবে। আর একটা বিষয় হলো আমার সঞ্চয় থাকা। এটা আমি আমার স্টুডেন্টদেরকেও বলে থাকি যে এরকম 15-20টা পর্যায় আছে, যে পর্যায়গুলোর মধ্যে বিভিন্ন কবিতা পড়ে। তো কোন কবিতা কোন পর্যায়ে পড়ছে এটাকে যদি আমরা মেনশন করে নিই, তাহলে কিন্তু আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কখন কি কবিতা বলতে পারি। তো অনুপ্রাণিত তখনই হব যখন আমরা আমাদের জীবনের সাথে কবিতাকে মেলাতে পারবো। জীবনের সাথে যখন আমরা বুঝবো যে আমাদের জীবনের এই এই দিনগুলো বা এই এই সময়গুলোর সাথে কি সুন্দর কবিতা মিলে যাচ্ছে, এটাও কিন্তু অন্যতম একটি বিষয় যে আমরা পর্যায় হিসেবে কবিতাকে যদি ভাগ করে নিতে পারি। দুটো কবিতার আমি উদাহরণ দেব। এক হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা ছুটির ছড়া। একদিন ছুটি পেলে শহরে পিছনে ফেলে, জানিস তো সবাই কোনখানে যেতে চাই? পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিয়েছ দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট, দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি। জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন টিকি টিকি ঢেকি 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 পাহাড়ের গাবে এসে চলেছে মেঘের দেশে। মেঘ যে কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার? কাঞ্চনজঙ্ঘার, 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 কাঞ্চনজঙ্ঘার। কি অদ্ভুত সুন্দর করে এতগুলো জায়গার বিবরণ দেওয়া হয়েছে এই কবিতাটাতে। যে বাচ্চাটা এই কবিতাটা করবে, হয়তো সে কখনোই বেড়াতে যায়নি এই জায়গাগুলো,
কিন্তু অদ্ভুতভাবে তার মনের মধ্যে একটা কল্পনা তৈরি হয়ে যাবে, আচ্ছা পাহাড় পুরী মানে এরকম একটা হতে পারে, পাহাড়ের এরকম সমুদ্র হতে পারে, দীঘা আর্জনপুর। তো কবিতা আমাদেরকে অদ্ভুতভাবে অনেক কিছু জানায়, অনেক কিছু ভাবায়, আমাদের কল্পনার শক্তি বাড়ায়। আমার সব থেকে কথা মনে হয়, যা আমি কখনো উপলব্ধি করিনি নিজের জীবনে বা যা দেখিনি, কবিতা পড়লে আমরা তার কিছুটা আভাস পাই। এটা একটি কবিতা, এটি এইভাবে একটা উদাহরণ যেটা দিলাম, সেটা হলো কবিতার অনেক কিছু আমাদেরকে জানায়, শেখায়। আরও একটি হলো একদম অন্য মাত্রার একটি কবিতা, সেটি হলো কবি রতনতনু ঘাটের একটি কবিতা আছে, গল্প খেলার সময় তো নেই। সেখানে বলা হচ্ছে এই ব্যস্ত জীবনে বাচ্চারা তাদের নিজেদের কাজ, নিজেদের পড়াশোনা, খেলাধুলা নিয়ে এতটাই, তারা নিজেদের স্কুল নিয়ে এতটাই ব্যস্ত, পরীক্ষা নিয়ে এতটাই ব্যস্ত, তাদের কাছে ছোট্ট ছোট্ট সময়গুলো নেই বাড়ির পরিবারের সাথে, দাদু দিদার সাথে, ঠাকুমা দাদুর সাথে, দাদা দিদির সাথে খেলার। খুব অদ্ভুত দু একটা লাইন শেয়ার করি। আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুঁচকি মেয়ে, এই পুতুলটা ধরো। তাকেই বলি আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা, কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যায়নি, যায়নি মামা বাড়ি, খেলা ঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। আরও আছে কবিতাটা, কিন্তু আমি এইটুকু জাস্ট বললাম কারণ এই যে একটা বাচ্চার মনের সাথে কতটা মিলে যায় এই কবিতাগুলো। ঠিক এরকম সিচুয়েশনেই তো এখন ওরা এই কম্পিটিশনে, এই দৌড়েই তো ওরা আছে। তো এই জন্য কবিতা আমাদের জীবনের সাথে যেমন মিল আমরা পাই, তেমন ছোটদেরও জীবনের খানিকটা মিল ওরা পায়। তাই কোথাও এই কবিতাগুলো ওদের কাছে মনে হয় যে হ্যাঁ, এটা তো আমারই গল্প বলছে, এটা তো আমারও তো এরকম, আমিও তো এত ব্যস্ত। কিন্তু কখনো এটা নেগেটিভ ফর্মে যেন না যায়, সেটা সব অবশ্যই অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকার দেখা উচিত। এটা কবিতা, এটা আমাদের জীবনের একটা পর্যায়কে তুলে ধরে, এখান থেকে আমরা সঠিকটুকুই নেব এবং সঠিকভাবে এটাকে উপলব্ধি করব। তো বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কবিতা বিভিন্নভাবে আমাদের জীবনের বিভিন্ন সময়কে প্রভাবিত করে। তাই কবিতার একটা বিশাল ভূমিকা আছে আমাদের জীবনে। যারা আমরা কবিতাকে ভালোবাসি এবং কবিতাকে আঁকড়ে চলি, তাদের জন্য প্রতিটি কবিতাই একটি অর্থ বহন করে জীবনে। এই মুহূর্তে আমি যেখানে আছি, পাহাড়ে বৃষ্টি নেমেছে, পাহাড়ের নিচে মেঘগুলো চলে এসেছে। এই যে মেঘ বৃষ্টি, পাহাড়, সমুদ্র, ঝর্ণা, এই সমস্ত কিছু নিয়েই তো কবিতা হয়। এই প্রত্যেকটা প্রকৃতির জিনিসকে আমরা, মানে আমি অন্তত খুব গভীরভাবে চিনেছি কবিতাকে ভালোবেসে। কারণ কবিতার মধ্যে সব কিছু আছে। কবিতার মধ্যে মেঘ বৃষ্টির ভালোবাসা আছে, পাহাড়, সমুদ্র, ঝর্ণা এসবের সাথে এদের কথোপকথন আছে, রোদ্দুরের কথা আছে, ফুলের কথা আছে, বাতাসের কথা আছে। তাহলে একটি বাচ্চা যখন সে কবিতা শিখছে, বিভিন্ন বয়স, আস্তে আস্তে যখন সে বড় হচ্ছে, আস্তে আস্তে কবিতার ধরনগুলো বা অন্যরকম হচ্ছে, সে কিন্তু এই কবিতাগুলোর সাথে পরিচয় হচ্ছে এবং সে জানছে, প্রকৃতিকে চিনছে, ভালোবাসতে শিখছে। কোথাও গিয়ে বলা হয় যে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমি যা পড়ছি আমি সেটা দেখছি, এটা কিন্তু কবিতা শেখায়। আর আরেকটি বিষয় যেটা বলার অপেক্ষা রাখে না, সেটি হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবনের প্রতিটি সময়ের জন্য, প্রতিটি পরিস্থিতির জন্য গান লিখে গেছেন, একইভাবে কবিতাও লিখে গেছেন। আমরা যারা কবিতার মানুষ তারা জানি যে আমাদের জীবনের প্রতিটা আপস অ্যান্ড ডাউনস
প্রত্যেকটা কিছুর জন্য কিন্তু কবিতা আছে সেখানে উপস্থিত। কবিতা পড়লে আমাদের মনের অনেক ব্যথা, অনেক ক্ষত হিল হয়। এবং শুধু তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নয়, এমন বহু কবি আছেন যারা তাদের কবিতার মধ্যে দিয়ে মানুষের মনের কথাকে, মানুষের অন্তরের কথাকে বের করে এনেছেন এবং তার সাথে মানুষকে কানেক্ট করেছেন। এবং মানুষ কোথাও তার মনে হয়েছে যে এই কবিতাটা পড়ে আমি যেন একটা রিলিফ পেলাম। তাই প্রকৃতির সাথে অদ্ভুতভাবে আমাদের জীবনের যেমন মিল আছে, আমরা চিনতে শিখেছি যে পাহাড়েরও একটা মন থাকতে পারে, মেঘেরও একটা মন থাকতে পারে, মেঘ আর পাহাড়, মেঘ আর বৃষ্টি এরা তো কথা বলতে পারে। এগুলো কবিতাই আমাদের শিখিয়েছে। তাই এই অন্যভাবে ভাবার ক্ষমতা কবিতা কিন্তু দেয়। কবিতা পড়তে হবে তার জন্য, এবং কবিতার গভীরে গিয়ে কবিতাকে ভালোবাসতে হবে। ছোটদের কবিতা, ছোটদের চিন্তা ভাবনা, কিশলয়দের কবিতা, এসব নিয়ে অনেক কথা হলো। এবার বলি বড়দের জীবনের সাথে কবিতার প্রভাব কি? কবিতা সত্যি কি অনুপ্রাণিত করে? কবিতা থেকে কি আমরা সত্যি সেই ইন্সপিরেশনটা পাই? আমি অন্তত পাই। তাই জন্য আজকে শেয়ার করছি এই বিষয়টা। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছেন, বোঝাপড়া। আমার যদি প্রথম 5টি প্রিয় কবিতা বলা হয় তাহলে বোঝাপড়া এই 5টি কবিতার মধ্যে একটি। অদ্ভুত একটা সত্যি লাইন এখানে লেখা আছে, মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। এই যে লাইনটা, এই লাইনটা যে কতটা সত্যি আমাদের জীবনের সাথে কতটা মিলে যায়, এবং জীবনের বোধহয় সেরা সত্যি এই লাইনটা। কিন্তু আমরা কি সবাই এই লাইনটার সাথে জীবনটাকে মিলিয়ে চলতে পারি? আমরা কি এত সহজেই সব সত্যিগুলোকে মেনে নিতে পারি? তাহলে তো আমাদের এত দ্বন্দ্ব, এত রাগ, ক্রোধ, অভিমান, এত হিংসা, এত কিচ্ছু থাকতো না যদি আমরা সত্যি সবকিছু মেনে নিয়ে চলতে পারতাম। যদি আমরা কবিগুরুর মতো করে ভাবতে পারতাম, যেটা এত বছর আগে তিনি ভেবে গেছেন। তিনি বলেই হয়তো ভেবেছেন, আমরা সত্যি পারি না। কিন্তু এই কবিতাটা অনেক কিছু বোঝায়। এর পরের কয়েকটা লাইন আমি একটুখানি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরই লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটাই ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। এই প্রথম স্ট্যান্জাটার মতো আরো 4টে স্ট্যান্জা আছে, এবং কি অদ্ভুত সত্যি যে আমরা যে কেউ কারোর মতো মনের মতো হতে পারি না। তাও আমাদের এত অভিযোগ, এত নালিশ, এত কিছু। আমরা আমাদের জীবনের এমন অনেক সময়ে অনেক ভুল করে থাকি, ভুল পথে যাই, হেরে যাই জীবনের কাছে, পরাজিত হই বারংবার। তো এই সব কিছুর মধ্যে কবিতার লাইন আমাদেরকে মাথা তুলে উঠে দাঁড়াতে শেখায়, আমাদের ওই ভুলগুলো ধরিয়ে দেয়, আমরা ফিরে আসি আবার সেই ঠিক জায়গায়। যারা ফিরে আসতে পারেন তারা ভুল পথেই যায়, কিন্তু যদি সঠিক কবিতার পথ থাকে, যদি সঠিকভাবে কবিতা দেখায় পথ, তাহলে ফিরে আসতে আমরা বাধ্য, আমরা ভুল করব না। প্রতিটা মানুষ যদি কবিতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারতেন, পড়তেন কবিতা, তাহলে এই পৃথিবীটাই অন্যরকম হতো। তাই জন্য কবি সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, শুধু কবিতার জন্যই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একাহীন সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা, শুধু কবিতার জন্য তুমি নারী,
শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে এলো ভয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি। সবকিছুই আমরা করতে পারি শুধু কবিতার জন্য। কবিতা পড়ুন। এই বিশ্ব কবিতা দিবসে আমার একটি আবেদন সকলের কাছে, কবিতা অনেক অনেক পড়ুন, কবিতা পৌঁছে দিন মানুষের কাছে। কবিতা ভালোবাসতে বাধ্য করবে। আবৃত্তি করুন, পাঠ করুন, কবিতাকে আপন করে নিন। কবিতা জীবনের সাথে কিভাবে যে মিশে যাবে না, ভাবতে পারবেন না। কবিতা অনেক দূর নিয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের চরিত্র গঠন, এই সব কিছুর পিছনে কবিতার একটা অদ্ভুত ভূমিকা আছে। আমাদেরকে সঠিক পথ দেখায়। আমরা যারা ভুল পথে চলে যাই, যারা নেগেটিভ ওয়েতে হাঁটছি, তাদেরকে পজিটিভ দিকে নিয়ে আসে কবিতা। কিন্তু এই আন্তরিকতাটা দরকার। আন্তরিকভাবে কবিতাকে ভালোবাসতে হবে। এবং এই যে নতুন প্রজন্ম যারা শিখছে সব, তাদেরকে বলুন, তাদেরকে অনুপ্রেরণা দিন আপনি, যাতে কবিতাকে তারা আপন করে এগিয়ে নিয়ে চলতে পারে। কারণ একদিন ঠিক কবিতা তাদের সাথে সঙ্গে থেকে যাবে এবং তারা জীবনের কঠিন সময়গুলো থেকে উতরে যাবে। তাই আজ বিশ্ব কবিতা দিবসে সকলের কাছে আমার এইটুকুই আবেদন, কবিতা ভালোবাসুন, কবিতার সাথে ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।